ইন্দোনেশিয়ায় বনসোবো নামে এক জায়গায় রিনা আর প্রাম নামের এক দম্পতির বসবাস। তারা কোনো সময় বাচ্চা নিতে পারে না, কারণ যখনই রিনা প্রেগনেন্ট হয় তখনই একটি জিন এসে তার ওই 7 সপ্তাহের বাচ্চাটিকে খেয়ে নেয়। পরে জানতে পারে অতীতের এক ভুলের কারণে তাদের জীবনের আজকে এই অবস্থা, আর এই ভুলটা আমরা অনেকে করে ফেলছি বা করতেছি। হ্যালো ইউটিউববাসী, ওয়েলকাম টু এমআই সিজন 2। গল্প শুরু হয় ইন্দোনেশিয়ায় সোলো নামের এক জায়গায়। সময়টা 1980 সাল। আজ রিনা আর প্রাম্পের বিয়ে। এইটা রিনার বাড়ি। বাড়িতে অনেক আনন্দ, সবাই খুশি, বিয়ে বাড়ি বলে কথা। যাই হোক, রিনাকে সাজানো হচ্ছে। কিছুক্ষণ পর তার মা আসে। তারা মা মেয়ে মিলে কিছুক্ষণ দুঃখ সুখের কথা বলে। পরে উনি চলে যায় আর রিনা আয়নার সামনে গিয়ে বসে। হঠাৎ আয়নাটি ফেটে যায়। দেয়ালে থাকা তার আর প্রাম্পের ছবিটিও নিচে পড়ে যায়, সাথে বিদ্যুৎও চলে যায়। মনে হচ্ছে কিছু একটার আগমন ঘটেছে। রিনা বাহিরে যায় দেখার জন্য বিদ্যুৎ কেন গেল। রিনার মা বলে, চিন্তা করো না, আমি লোক পাঠিয়েছি। পরে রিনা আবারও তার রুমে যেতে থাকে। হঠাৎ একটি শব্দ পায়। রুমে এসে দেখে তার আর প্রাম্পের ছবিটি কেউ ভেঙে ফেলছে। তবে কে ভাঙলো? রুমেতে কেউ ছিল না। দরজায় কাউকে দেখা যায়। রিনা তার পিছু করে। খুঁজতে খুঁজতে বাইরে এসে পড়ে। সেই লোকটিকে আর খুঁজে পাওয়া যায় না। এরপর রিনা লক্ষ্য করে কাদামাখা পায়ে কেউ হাঁটতে হাঁটতে তার গোসলের পানি দিয়ে গেছে, এবং পানিটি একদম কালো হয়ে আছে। রিনা তো অবাক, কারণ এই পানিটি কালো হওয়ার কথা না। আর তখনই কিছু একটা ভেসে ওঠে। রিনা এটা দেখে চিৎকার। পরে সবাই এসে দেখে এটি একটি মরা ইঁদুর, আর যেটাকে কালো পানি বলছিলাম সেটি আসলে কালো রক্ত। বিয়ে হচ্ছে একটি শুভ কাজ, সেখানে এই অশুভ ঘটনাই বুঝিয়ে দেয় তাদের জন্য সামনে অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। যাই হোক, দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন রিনা আর প্রাম তাদের নতুন বাড়িতে যাচ্ছে। প্রাম একটি সরকারি চাকরি করে, তাই সরকারের পক্ষ থেকে একটি বাড়ি আর এই গাড়িটি দেয়। যাই হোক, তারা দুজন গল্প করতে করতে বাড়িতে এসে পৌঁছায়। আর এই বাড়ি দেখাশোনা এবং ঘরের কাজ করার জন্য দুজন লোক আছে। তারা দুইজন স্বামী স্ত্রী। মহিলাটির নাম হচ্ছে দার, পুরুষটির নাম মুড়ি। এরপর তারা দুইজন মিলে তাদের নতুন বাড়িটি ঘুরে দেখে, কিন্তু হঠাৎ করে রাম ফ্লোরে কাদা দেখতে পায়। দারকে জিজ্ঞেস করলে বলে, আমি তো কিছুক্ষণ আগে এই জায়গাটা পরিষ্কার করেছি, এখন কাদা আসলো কোথা থেকে? সবাই অবাক, সাথে রিনাও, কারণ এই কাদা বিয়ের দিন তার বাড়িতেও দেখেছিল। রাতের বেলা রিনা আর প্রাম শান্তিমতো ঘুমাতে পারে না গরমের কারণে। এত বড় বাড়িতে প্রয়োজনীয় সবকিছুই দিছে, কিন্তু একটা ফ্যানও দেয়নি। তাই পরের দিন রিনা বাড়িতে থাকা পুরনো একটি ফ্যান মুছতেছিল লাগানোর জন্য। কিছুক্ষণ পর দার আসে এবং আজকে মিলাতের বিষয়ে তাকে কিছু জিনিস জিজ্ঞেস করে, যে কিভাবে কি করবে, কি রান্না করবে। আসলে যেহেতু তারা একটি নতুন বাড়িতে উঠছে, তাই মিলাদ তো দিতেই হবে। তবে দার যখন রিনাকে ফ্যান মুছতে দেখে, তখন সে বলে, ফ্যান লাগে কেন? এখানে কারোর বাড়িতে কোনো ফ্যান নেই। এখানকার আবহাওয়া এতটা ঠান্ডা যে ফ্যান লাগার কথা না। রিনা এটা শুনে চিন্তায় পড়ে যায়, তাদের সাথে এরকম কেন হচ্ছে। দৃশ্য পরিবর্তন হয় রাতের বেলা। এলাকার মানুষের রিনার বাড়িতে দাওয়াত, তাই বাড়িতে অনেক মানুষ। পরে প্রাম রিনাকে কল করে, বলে যে আজকে আমার আসতে একটু দেরি হবে, তুমি সবাইকে চা পানি খাও, আমি আসতেছি। প্রাম্পের সাথে কথা শেষ করে রিনা বাহিরে গিয়ে একটি লোককে দেখতে পায়। সে ভাবে হয়তো এটি হচ্ছে উস্তাদ, যিনি মিলাদ পড়াবেন। তাই সে লোকটিকে ঘরের ভিতরে নিয়ে এসে বসায়, আর লোকটিকে জিজ্ঞেস করে, আপনার জন্য আমি কি আনবো, চা নাকি কফি? লোকটি কোনো কথা বলে না, সে শুধু চুপচাপ বসে আছে। তখন রিনা চলে যায় তার জন্য চা আনতে। তবে রিনার মনে সন্দেহ, লোকটিকে দেখে তার কেমন কেমন লাগে। পরে পিছনের দিকে তাকিয়ে দেখে লোকটি নেই, সে গায়েব হয়ে গেছে। তখন মুড়িকে জিজ্ঞেস করে, আমি যে উস্তাদকে ঘরের ভিতরে এনে বসাইছিলাম, উনি গেল কোথায়? মাত্রই তো এখানে ছিল। মুড়ি বলে, কু, আমি তো কাউকে দেখিনি। তার মানে কি রিনা একমাত্র যে লোকটিকে দেখেছে? এরপর প্রাম আসে সাথে করে উস্তাদকে নিয়ে। তখন রিনা প্রামকে সবকিছু খুলে বলে যে সে একটি লোক এনেছিল আর লোকটি গায়েব হয়ে গেছে। তবে প্রাম রিনার কথা ওইরকম একটা গুরুত্ব দেয় না, বলে যে অনেক রাত হয়ে গেছে তো, তাই হয়তো লোকটি চলে গেছে, তুমি চিন্তা করো না, চলো মিলাদ শুরু করি। এরপর মিলাদ শুরু হয়। সবাই মিলে কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু হঠাৎ করে রিনা সেই বুড়ো লোকটিকে সবার সাথে বসে থাকতে দেখে। পরে লোকটি দাঁড়িয়ে যায় আর রিনার দিকে আসতে থাকে। রিনা ভয়ে মুখ লুকিয়ে ফেলে এবং লোকটি গায়েব হয়ে যায়। পরবর্তীতে লোকটিকে আবার বাহিরে দেখা যায়। প্রাম দ্রুত বাহিরে যায়, লোকটিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে আর কেউ নেই। পরের দিন সকালবেলা প্রাম অফিসে যাওয়ার সময় রিনা প্রামকে জিজ্ঞেস করে, গতকালকের বিষয়টা পরে কি করলে? সেই লোকটিকে শুধু আমিই কেন দেখতে পাই, তোমরা কেউ দেখো না? শুধু আমার সামনেই কেন পড়ে? প্রাম বলে, তুমি চিন্তা করো না, আমি লোক পাঠিয়েছি, তারা খুঁজে দেখতেছে, তুমি শুধু দরজা জানলা বন্ধ রেখে বাসায় থেকো। এইসব কথা বলে প্রাম চলে যায়, কিন্তু রিনার মনে তো অনেক চিন্তা, তার সাথেই কেন হচ্ছে এইসব। এরপর রাতের বেলা রিনার ঘুম ভেঙে যায়।
তার অনেক গরম লাগতেছে, তাই গোসল করার জন্য যায়। কিন্তু এরই সাথে দেখা যায় যে সে পুরো লোকটি রিনাকে উকি দিয়ে দেখছে, এবং কি রিনা যখন আয়নার সামনে বসে তার চুল মুছতেছিল, সেই লোকটিকে দেখা যায় রিনার দিকে আঙ্গুল তুলে আছে। রিনা এটা দেখে ভয় পেয়ে যায় আর সাথে সাথে লোকটি চলে যায়। এরপর রিনা তার বেডরুমে চলে আসে আর ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তখনই উপর থেকে কিছু একটা রিনার মুখে পড়ে এবং উপরে তাকিয়ে যা দেখলো, রিনা ভয়ে চিৎকার শুরু করে। পরে উপর থেকে লোকটি নেমে তার মুখে লালা রিনার মুখে দেয়, আর তখনই রিনার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। এরপর প্রাম রিনাকে শান্ত হতে বলে, বলে যে এটা জাস্ট একটা স্বপ্ন, ভয় পাওয়ার কিছু নেই, তুমি শান্ত হও এবং আগামীকাল থেকে দার আর মুড়িকে এই বাড়িতে থাকতে বলবো নি, তুমি ভয় পেও না। এরপর কেটে যায় 7 সপ্তাহ। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। একদিন সকালে রিনা আর দার রান্না করতেছিল, তখন হঠাৎ করে রিনার বমি আসে। ডাক্তারের কাছে গেলে জানা যায় সে প্রেগনেন্ট। পরে রিনা আর প্রাম অনেক খুশি হয়, তারাও তো বাচ্চার নামও রেখে ফেলছে। যাই হোক, পরে রাতের বেলা প্রাম রিনাকে কল দিয়ে বলে, আজকে আসতে আমার অনেক দেরি হবে, তাই আমার জন্য অপেক্ষা করো না, তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেও। তাই রিনা দারকে এইসব গুছিয়ে রাখতে বলে সে তার রুমের দিকে যায়, কিন্তু যাওয়ার সময় ফ্লোরে কাদা দেখতে পায়। দারকে জিজ্ঞেস করলে দার বলে, আমি তো জানি না, হয়তো বিড়াল আসছিল। তবে তারা যাই বলুক না কেন, এটি তো দেখে মনে হচ্ছে না যে এটি বিড়ালের পায়ের ছাপ। এরপর রিনা বেডরুমে এসে শুয়ে পড়ে। তখন হঠাৎ করে দরজায় কে যেন শব্দ করে। রিনা গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। রিনার মনে ভয় চলে আসে, সে দ্রুত এসে দরজাটি আবার লাগিয়ে দেয়, কিন্তু তখনই আবারও শব্দ, এবং শব্দের পরিমাণ এতটাই বেশি থাকে মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। পরে রিনা ভয়ে ভয়ে দরজাটি খুলতে যায়, সাথে সাথে শব্দটিও বন্ধ হয়ে যায় এবং রিনার পিছনে কাউকে দেখা যায়। রিনা মাথা ঘুরিয়ে দেখতে পায় সেই বুড়ো লোকটি তার আসল ভয়ানক রূপে দাঁড়িয়ে আছে আর রিনার উপর আক্রমণ করে। পরে রিনা কোনো মতো তার কাছ থেকে নিজেকে ছাড়ায় এবং দেখা যায় সেই জিনিসটি তার ধারালো নখ দিয়ে রিনার পেট কেটে ফেলছে, যার জন্য রিনার 7 সপ্তাহের বাচ্চাটি বের হয়ে নিচে পড়ে আছে। আর তখনই সেই শয়তানটি এসে বাচ্চাটিকে খেয়ে ফেলে। রিনা এসব দেখে চিৎকার শুরু করে এবং সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। তাহলে কি সে এতক্ষণ স্বপ্ন দেখছিল? না, দেখে স্বপ্ন মনে হলো, বাস্তবে বিছানা ভরে গেছে রক্ত দিয়ে। পরে রিনাকে মেডিকেল নেওয়া হয়। ডাক্তার জানায় যে বাচ্চা নষ্ট হয়ে গেছে। রিনা একেবারে ভেঙে পড়ে। প্রাম তাকে সান্ত্বনা দেয়, বলে যে বাচ্চা আমরা আবারও নিতে পারবো, তাই তোমার সুস্থ থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তখন রিনা বলে, সমস্যা আছে, কোনো একটা সমস্যা আছে, সেই বুড়ো লোকটা ওই আমার বাচ্চা নষ্ট করছে, আর দেখো ওর নখের দাগ এখনো আমার পেটে, আমি মিথ্যা বলছি না। তখন প্রাম বলে, এটা তোমার ভুল ধারণা, আর এই নখের দাগ এটা তুমি তোমার নখ দিয়েই দিছো। অর্থাৎ প্রাম রিনার কথা কোনোভাবেই বিশ্বাস করে না। দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন প্রাম যখন অফিসে চলে যায়, রিনা মুড়িকে বলে একটি ভালো কবিরাজ নিয়ে আসেন, কিন্তু এই বিষয়ে প্রাম যেন কোনোভাবেই না জানতে পারে, তার কাছ থেকে লুকানো হবে। এরপর তখনই মুড়িকে একটি কবিরাজ নিয়ে আসে, আর কবিরাজটির নাম হচ্ছে নারটু। পরে কবিরাজটি যখন ঘরে ঢুকে তার অস্বাভাবিক অনুভব হয়, কিছু মন্ত্রতন্ত্র পড়ে এবং জানায় তার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিক করেই সেই শয়তানটিকে তার কাছে পাঠিয়েছে, আর তার বাচ্চা নষ্ট হওয়ার কারণও সেই শয়তানটি। তখন রিনা বলে, কে করেছে এই কাজ, এটা বোঝার উপায় আছে? কবিরাজ বলে, না, এটা তো বোঝা সম্ভব না যে কে করেছে, কিন্তু আমি কিছু তাবিজ দিয়ে যাচ্ছি, এইগুলো ঘরের চারপাশে দিয়ে রাখলে আশা করা যায় সেই শয়তানটি আর আসতে পারবে না। আর হ্যাঁ, আরেকটা বিষয়, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, উপরওয়ালাই আপনাকে রক্ষা করবে। এরপর সময় কেটে যায় কয়েক মাস, সবকিছু এখন ঠিকঠাক চলতেছে, সেই শয়তানটি ওর আসে না। তবে হঠাৎ করে একদিন মুড়ি বাড়ি গোছানোর সময় একটি ফুলের টব জায়গা পরিবর্তন করে, আর সেটির পিছনে লুকানো ছিল তাবিজ। তখন প্রাম দেখে ফেলে এবং মুড়িকে জিজ্ঞেস করে যে এটা কি। মুড়ি কোনো কথা বলে না, বলে আমি সঠিক জানি না। এরপর প্রাম ঘরে যত তাবিজ ছিল সব তাবিজ খুঁজে বের করে এবং রিনাকে জিজ্ঞেস করে, এইগুলো কি, তুমি আমার কাছ থেকে লুকিয়ে এইসব করতেছো? রিনা বলে, এই তাবিজগুলো অনেক কার্যকরী, যেই দিন থেকে এই তাবিজগুলো বাড়ির ভিতরে রেখেছি সেই দিন থেকে ওই শয়তানটিকে আর দেখি না, এবং কি স্বপ্নেও না। প্রাম তার কথা কোনোভাবে বিশ্বাস করে না, বলে যে ভূত পেত বলতে কোনো কিছু হয় না, এগুলো সব কাল্পনিক, অযৌক্তিক। এইসব বলে প্রাম তাবিজগুলো ফেলে দেয়। রাতের বেলা প্রাম টেবিলে বসে কিছু একটা করতেছিল,
তখন হঠাৎ করে জানলা খুলে যায়। বাহিরে অনেক বাতাস, মনে হচ্ছে বৃষ্টি হবে। তাই প্রাম জানলাটি আবার লাগিয়ে দেয়, কিন্তু নিচে তাকালেই দেখা যায় কারোর পায়ের ছাপ, অর্থাৎ সেই শয়তানটি আবারও চলে আসছে। এখন গভীর রাত, হঠাৎ করে রিনার ঘুম ভেঙে যায়। তার পানি তৃষ্ণা লাগে, তাই পানি খাওয়ার জন্য ডাইনিং হলে আসে, কিন্তু সেই শয়তানটিকে আবারও দেখা যায়। রিনা ভয়ে প্রাম্পের কাছে যেতে নেয়, আর তখনই পিছলাকে পড়ে যায়। পরে সেই শয়তানটি উল্টো হয়ে রিনার উপরে ওঠে এবং তার মুখে লালা রিনার মুখে দেয়। রিনা কোনো মতো তার কাছ থেকে ছুটে এসে প্রামকে ডেকে ওঠায়, আর এবার প্রাম নিজে ওই শয়তানটিকে দেখতে পায়। দেখে যে শয়তানটি টেবিলে বসে আছে, আবার চোখের পলকই বাহিরে। তখন প্রাম পৌঁছায় দেখার জন্য। পরে দেখতে পায় শয়তানটি বাড়ির উপরে গিয়ে গায়েব হয়ে গেছে। তাই প্রাম মুড়িকে ছাদে উঠিয়ে দেয়। মুড়ি এদিক সেদিক খুঁজতে থাকে ওইটি গেল কোথায়। আর তখনই তার চোখে পড়ে একটি হাড়ি কাপড়ে মোড়ানো। তখন সেটি নামিয়ে পরের দিন কবিরাজকে দেখানো হয়। আর কবিরাজ বলে, এটা তো খুব ভয়ানক একটা জাদু, কালো রক্তের জাদু। এই জাদুটি বংশ বৃদ্ধি হতে দেয় না। আপনি যতবারই প্রেগনেন্ট হন না কেন, এটি বাচ্চা নষ্ট করবেই, যেইভাবেই হোক। তখন প্রাম বলে, তাহলে কি আমরা কোনোদিন বাচ্চা নিতে পারবো না? কবিরাজ বলে, হ্যাঁ পারবেন, তবে আগে এই জাদু নষ্ট করতে হবে। এই বাড়িতে যেমন একটি হাড়ি আছে, সেম দেখতে আরেকটি হাড়ি যে জাদুটি করেছে তার বাড়ির মাটির নিচে পোতা আছে। জাদুটি নষ্ট করার জন্য সেই দ্বিতীয় হাড়িটির প্রয়োজন পড়বে। আর এখন দ্বিতীয় হাড়িটি আছে কোথায়? কে করেছে এই জাদু? জাদুটি যে করেছে সে অনেক কষ্ট পেয়েছে, মনে অনেক আঘাত পেয়েছে। তাই এমন কাউকে খুঁজে বের করেন যে আপনাদের কারণে অনেক কষ্ট পেয়েছে। এরপর রিনা কিছু একটা ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে আসে। তখন প্রাম জিজ্ঞেস করে, কোনো সমস্যা? রিনা বলে, হ্যাঁ, একটি ছেলে ছিল। তোমার সাথে পরিচয় হওয়ার আগে আমি তার সাথে 6 মাস রিলেশন করেছিলাম। সে আমাকে অনেক ভালোবাসতো। আমাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার বিষয়টা সে মেনে নিতে পারে না। ব্রেকআপ হয়ে যাওয়ার পরও সে আমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আমি করতে দেইনি। পরে আমরা পুরো ফ্যামিলি সোলো চলে আসি। এরপর থেকে তার সাথে আর আমার যোগাযোগ নেই। তবে সে একসময় একটা কথা বলেছিল, যদি আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে সে চুপ করে বসে থাকবে না। তাই আমার মনে হয় এই কাজটা ওরই। পরে প্রাম বলে, ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এখন তাকে খুঁজে বের করতে হবে আমাদের, যেইভাবেই হোক। তাই রিনা তার যত বন্ধু বান্ধব আছে সবার সাথে যোগাযোগ করে এবং ইহুদির বিষয়ে জিজ্ঞেস করে। ছেলেটির নাম ইহুদি। যাই হোক, পরে জানতে পারে ছেলেটি গ্রেফতার হয়েছিল একবার। এরপর থেকে কারোর সাথে আর কোনো যোগাযোগ নেই। সে এখন কোথায় আছে কেউ জানে না। রিনা আর প্রাম টেনশনে পড়ে যায়, তারা এখন কি করবে। আর দেখতে দেখতে সময় বের হয়ে যায় 7 মাস। রিনা আবারও প্রেগনেন্ট, 7 মাস বাচ্চা পেটে। তারা দুজন ভীষণ খুশি। তবে এই খুশির মাঝেও দুশ্চিন্তার ছায়া সব সময় থাকে। কোন সময় যেন সেই শয়তানটা আবারও চলে আসে আর তাদের জীবন তছনছ করে চলে যায়। এরপর একটি কল আসে, জানতে পারে ইহুদি বর্তমানে তার বোনের বাড়িতে আছে, স্লাউইতে। তাই প্রাম আর দেরি না করে সকালবেলায় কবিরাজকে নিয়ে বের হয়ে যায় স্লাউইর উদ্দেশ্যে। আর ওই দিক দিয়ে রিনাকে দেখাশোনা করার জন্য তার মা চলে আসে। কিছুক্ষণ পর প্রাম আর কবিরাজ ইহুদির বোনের বাড়িতে চলে আসে এবং যা জানতে পারলো এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আসলে ইহুদি 6 মাস আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর প্রাম রিনাকে কল দিয়ে সবকিছু বলে বলে যে আমার মনে হয় এই অভিশাপটি ইহুদি দেয়নি, কারণ যেহেতু ইহুদি এখন মারা গেছে তাই অভিশাপটি নষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু এখনো তো আছে, তার মানে সে দেয়নি, অন্য কেউ দিছে। তোমার সন্দেহের মধ্যে আরো কেউ আছে যে এরকমটা করতে পারে? তোমার আম্মুরও থাকতে পারে, হয়তো ওনাকে কেউ পছন্দ করে না যার কারণে অভিশাপটি তোমার উপর দিছে। রিনা বলে, না, আমার তো মনে হয় না এরকম কেউ আছে, কিন্তু তারপর আমি জিজ্ঞেস করে দেখছি। এরপর রাত হয়ে গেছে, প্রাম এখনো বাড়ি ফিরেনি। রিনা প্রাম্পের জন্য অপেক্ষা করছে। পরে রিনা জানালা লাগাতে গেলে দেখতে পায় নিচে সেই শয়তানটির পায়ের ছাপ, অর্থাৎ সেই শয়তানটি চলে এসেছে। একটা একটা করে সেই সব তাবিজগুলো ফুটতে শুরু করে যেগুলো কবিরাজ দিছিল। আর ঘরের দরজা সব বন্ধ হয়ে যায়। রিনার মা অন্য রুমে, দ্বার আর মুড়িও বাহিরে। রিনা এখন সম্পূর্ণ একা, পুরা রুম অন্ধকার, ভয়ে ভয়ে পরিবেশ। কোন সময় জানি সেই শয়তানটা চলে আসে। এরপর রিনার অ্যামলিওটিক থলি ফেটে সব পানি বের হয়ে যায়, আর সেই শয়তানটি রিনাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে তার ধারালো নখ দিয়ে রিনার পেট কেটে ফেলে। ওই দিক দিয়ে প্রাণ চলে আসছে ইতিমধ্যে কবিরাজকে নিয়ে। কবিরাজ ঘরে ঢুকে কোনো মতো রিনাকে শয়তানের হাত থেকে ছাড়ায়, আর রিনার ব্যথা শুরু হয়ে গেছে। তাই দ্বার খুব দ্রুত ডেলিভারি কাজ সম্পূর্ণ করে। বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। পরে কবিরাজ মন্ত্রতন্ত্র পরে সেই শয়তানটি এখান থেকে তাড়িয়ে দেয়। এরপর বাচ্চাটিকে হসপিটালে রাখা হয়েছে। যেহেতু নির্দিষ্ট সময়ের অনেকটা আগে ডেলিভারি হয়ে গেছে, তাই বাচ্চাটিকে অনেকদিন যাবৎ মেডিকেলে রাখা হবে। বাচ্চাটির ফুসফুস এখনো সম্পূর্ণভাবে কাজ করতেছে না। পরে কবিরাজ আসে। রিনা জিজ্ঞেস করে, তাহলে তো সেই অভিশাপটি এখন চলে গেছে, তাই না? শয়তানটি তো বলেছিল যে কখনো বাচ্চা নিতে দিবে না, তবে এখন তো বাচ্চা হয়ে গেছে,
তাহলে তো অভিশাপটি চলে যাওয়ার কথা। কবিরাজ বলে, আমি তো তাই আশা করি, কিন্তু বিষয়টা এরকম না। সেই শয়তানটি বাচ্চার রক্তের সাথে মিশে গেছে, তাই যতক্ষণ পর্যন্ত সেই জাদুটি নষ্ট না করা হবে বাচ্চা অস্বাভাবিক আচরণ করবে, অন্য 8-10টা বাচ্চার তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে উঠবে, আর ওই শয়তানটি আবারও আসবে বাচ্চাটিকে নেওয়ার জন্য নির্দিষ্ট সময় পর। কারণ আপনি মনে করে দেখেন, যখন আপনার পেটে প্রথম বাচ্চা ছিল 7 সপ্তাহের সময় সেটি নষ্ট হয়েছিল, পরবর্তীতে আবার এখন 7 মাস পর। তবে এখন তো আমি কোনো মতো সামলে নিছি, কিন্তু সে আবারও আসবে ঠিক 7 বছর পর। তখন সে আরো শক্তিশালী হয়ে আসবে, তাকে আটকানো এতটাও সহজ হবে না। এরপর 7 বছর কেটে যায়। কবিরাজের কথা মতো বাচ্চাটি অন্যান্য বাচ্চার তুলনায় একটু আলাদা হয়। যেমন সে কথা বলতে পারে না, তার গায়ে বিভিন্ন জায়গায় পুরা দাগ, এবং কি সে সব সময় চুপচাপ থাকে, দুষ্টামি ফাজলামি এইসব করে না। আর তার নাম হলো ডিউই। এরপর একদিন রিনা ডুইকে রুমে খুঁজে পায় না, এবং কি পুরো বাড়িতেই নেই। পরে সবাই বের হয়ে যায় তাকে খোঁজার জন্য, আর সে একটি দূরে গাছের নিচে বসে মাটি খুঁড়তেছে। তখন রিনা খুঁজে পায়, আর তার হাতে থাকা ছুরিটি রিনা নিতে গেলে রিনার হাত কেটে ফেলে। পরে রিনার রুমে এসে দেখে ডুই বিছানার এক কোণায় বসে আছে, এবং মাথা ঘোরালেই দেখা যায় কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। রিনা আর প্রাম তাদের মেয়ের এইরকম অবস্থা কোনোভাবে দেখতে পারছে না। যত দিন যাচ্ছে তত কন্ডিশন আরো বেশি খারাপ হচ্ছে। আবার রাত বের হলেই ডুইয়ের 7তম জন্মদিন, অর্থাৎ আগামীকালই সেই দিন যেই দিন সেই শয়তানটি আবারও আসবে। তখন প্রাম রিনাকে বলে, তুমি চিন্তা করো না, আমি কবিরাজের সাথে কথা বলেছি, উনি বলল যে ওনার সাথে আরো 2জনকে আনবে, তারা 2জন আরো বেশি শক্তিশালী, আমাদের মেয়ের কিছুই হতে দিবে না, তারা যেইভাবেই হোক এটার সমাধান করবে। পরের দিন নাট্টু কবিরাজ সাথে করে আরো 2জনকে নিয়ে আসে। তারা 2জন হলো বাবা ছেলে, বাবার নাম হলো ইয়াই। তাদের নামগুলো কেমন অদ্ভুত। যাই হোক, পরের দিন তারা 3 কবিরাজ মিলে পুরো বাড়িতে তাবিজ করে। তারা পুরো চেষ্টা করে বাড়িটিকে সুরক্ষা দেওয়ার, আর দেখতে দেখতে সারা দিন বের হয়ে যায়। রাতের বেলা তারা ডুইকে মাঝখানে রেখে গোল হয়ে বসে মন্ত্র পড়তেছে। অন্যদিক দিয়ে ঘড়ির কাঁটায় 12টা বাজতেই কবিরাজের দেওয়া এক একটা তাবিজ নষ্ট হয়ে যায়, আর সাথে সাথেই ডুই উঠে পড়ে। কবিরাজগুলো আরো বেশি করে মন্ত্র পড়ে, কিন্তু লাভ হয় না। ইয়াই আর তার ছেলেকে দূরে ছিটকে ফেলে দেয়, এবং শয়তানটি নাট্টু কবিরাজের ঘাড়ে বসে তার পেটের ভিতর থেকে বুড়ি বের করে নেয়। পরে ডুই সহ বাকিরা যেই রুমে ছিল সেই রুমের দরজা ভেঙে ডুইকে নিতে যায়, আর তখনই ইয়াই এসে শয়তানটির উপর পানি ছিটকা দেয়। সে এই পানির প্রতি দুর্বল, তার শরীর জ্বালাপোড়া করে। পরে অনেকক্ষণ যাবৎ লড়াই করার পর শয়তানটি বাধ্য হয় এখান থেকে চলে যেতে, আর তখনই সবকিছু শান্ত হয়। এরপর কবিরাজ ইয়াই রিনা আর প্রামকে বলে, আপনাদের 2জনের মধ্যে যে কোনো একজন কিছু একটা লুকাচ্ছেন, যেটা আমার জানা উচিত। যদি সবকিছু খুলে নাই বলেন তাহলে আমরা সমস্যার সমাধান কিভাবে করব। তখন প্রাম বলে, আরেকটি ঘটনা আছে, আমি কবিরাজ নাটুকেও বলেছিলাম। 8 বছর আগের ঘটনা। দৃশ্য পরিবর্তন হয়, সময়টা 1980 সাল। তখন প্রাম সোলোতে কাজ করত। তার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, নাম তার মাওয়া। তার সাথে প্রামের সম্পর্ক ছিল রিনা থাকা অবস্থায়। তবে মাওয়াকে তার এতটা ভালো লাগতো না যতটা রিনাকে লাগে। মাওয়া তার জন্য অনেক পাগল, তার জন্য সবকিছু করতে রাজি ছিল, তারপরেও ছেড়ে দেয়। তাই মাওয়া কষ্টে প্রামকে বলে, আমি তোমাকে এবং তোমার ফ্যামিলিকে শান্তিতে থাকতে দিব না। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে আসে। প্রাম বলে, আমি ভেবেছিলাম এটা তার রাগ, তার এই কথা অর্থহীন, কিন্তু তারপরও আমি আর নাট্য কবিরাজ তাকে অনেক খোঁজার চেষ্টা করছি, পাইনি। ওই দিক দিয়ে রিনা কান্নায় ভেঙে পড়ে। সে ভাবতেও পারে না যে প্রাম তার সাথে এরকমটা করেছে, এবং কাঁদতে কাঁদতে বাহিরে চলে যায়। আর প্রাম গিয়ে তাকে মানিয়ে নিয়ে আসে, বলে যে আমাকে মাফ করে দাও, জানি আমি ভুল করেছি, কিন্তু এখন আমাদের মেয়েকে আগে বাঁচাতে হবে। এরপর ইয়াই দইয়ের হাত কেটে রক্ত নিয়ে জাদুমন্ত্র করে মাওয়ার অবস্থান বের করে, আর তার ছেলে আরিওকে এখানে রেখে প্রাম সহ 2জনে বের হয়ে যায় মাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর তারা মাওয়ার বাড়িতে চলে আসে, আর কবিরাজ সেই জায়গাটিও খুঁজে পায় যেখানে ওই হাড়িটি পুঁতা আছে। পরে প্রাম মাটি খোদাই করে, এবং কবিরাজ গাড়ি থেকে বেলচা আনার জন্য যায়, আর তখনই মাওয়া এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর প্রামকেও দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় প্রাম আর কবিরাজকে বেঁধে রাখা হয়েছে। প্রামের জ্ঞান ফিরে। মাওয়া বলে, আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে খুঁজে বের করতে পারবে, তো অনেক কষ্ট আছো তাই না? আমিও পেয়েছিলাম তোমার কারণে কষ্ট, এখন আমার ভালো লাগছে। 7 বছর ধরে তোমাকে কষ্ট পেতে দেখে তোমাকে আমি আরো কষ্ট দিব, তিলে তিলে মারবো, কেউ বাঁচাতে পারবে না তোমাকে আমার হাত থেকে। যদি ভেবে নাও যে কবিরাজকে তো আমি এখনই মেরে ফেলবো। পরে মাওয়া কবিরাজকে মারতে গেলে মাওয়াকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাওয়া অজ্ঞান হয়ে যায়, এবং মাওয়ার হাতে থাকা ছুরিটি দিয়ে প্রাম নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর প্রাম গিয়ে মাটির নিচ থেকে সেই হাড়িটিকে উঠিয়ে নিয়ে আসে, তবে ইয়াইকে দেখানোর আগেই উনি উপরে চলে গেছে। আসলে অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে উনি মারা যায়। এখন প্রাম কি করবে
সে কিছুই বুঝতেছে না। তখন আরিউকে কল করে সবকিছু বলে। আরিউ বলে আপনি দ্রুত বাড়ি আসুন সেই হাড়িটিকে সাথে করে নিয়ে, এই কাজটি আমি শেষ করব। এরপর সেই শয়তানটি আবারও আসে, আরিউর উপর আক্রমণ করে। তখন আরিও তার কাছে থাকা ছুরিটি শয়তানটির হাতের মধ্যে মারে, কিন্তু তার কিছুই হয় না। উল্টো আরিওর ছুরি আরিওর পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। আর রিনা আরিওর শব্দ শুনে এসে দেখে শয়তানটি আরিওকে এক চর মেরে তার মাথা আলাদা করে ফেলে। রিনা এসব দেখে চিৎকার মেরে ডুইকে দেখার জন্য যায় এবং গিয়ে দেখে শয়তানটি ডুইকে তার সাথে করে নিয়ে গেছে। পরে রিনা দৌড়ে গিয়ে শয়তানটিকে বলে আমার মেয়েকে নিয়ে যেও না। তখন শয়তান বলে তোমার মনে হয় এই মেয়েটি তোমার? তার শরীরে আমার রক্ত বইছে, এই মেয়েটি আমার। রিনা বলে এত কিছু আমি জানি না, আমি তার মা এটাই আমি জানি, তার জন্য আমি সব করতে পারি, তাই তুমি ওর বদলে আমাকে নিয়ে যাও। শয়তানও রাজি হয় এই কথাতে। পরে রিনা শেষবারের মতো তার মেয়েকে আদর করে শয়তানের সাথে গায়েব হয়ে যায়। এরপর সবকিছু ঠিক হয়ে গেছে। প্রাম্পও চলে আসে আর দেখতে পায় রিনা মারা গেছে। এবার প্রাম ভিতর থেকে কষ্টে একদম ভেঙে গেছে। তার পুরো ফ্যামিলিটা কি থেকে কি হয়ে গেল, সেই কষ্ট সহ্য করতে পারছে না। তাই সে এবার ডিসাইড করে যেইভাবেই হোক এই অভিশাপটি নষ্ট করবেই। এরপর প্রাম ডুইকে তার নানির কাছে রেখে মামার বাড়িতে যায় আর মামাকে বলে আমার স্ত্রীকে তুমি ফিরিয়ে দাও, এই জাদু তুমি ফিরিয়ে নাও। মামা বলে তুমি পাগল হয়ে গেছো, রিনা মারা গেছে, তাকে ফিরানো সম্ভব না, আর তুমি এখানে এসে ভুল করেছো। এইটা বলেই সে প্রাম্পের উপর আক্রমণ করে দেয়। কিন্তু প্রাম কোনোভাবে মামাকে আঘাত করতে চায় না, সে শুধু নিজেকে বাঁচায়। তবে কতক্ষণ যাবত আর এরকম করবে? অনেকক্ষণ যাবত লড়াই হয়, আর একটা সময় প্রাম বাধ্য হয়ে রিনার একটি হাত কেটে ফেলে। তারপরও মাওয়া লড়াই ছাড়তে রাজি না। পরবর্তীতে প্রাম মাওয়ার বাকি হাতটাও কেটে ফেলে, সাথে মাথাটাও। এরপর প্রাণ ভাবতে থাকে সে এখন কি করবে, রিনাকে ছাড়া সে কিভাবে বাঁচবে। এই জীবন তার রাখা দরকার নেই, তাই সে আত্মহত্যা করে মারা যায়। ওই দিক দিয়ে ডুয়ের শরীরে থাকা সেই পুরা দাগগুলো মুছে যায় এবং কি সে কথাও বলতে পারে। আসলে যেহেতু মামা মারা গেছে, তাই তার অভিশাপটিও নষ্ট হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। সময়টা 2003 সাল। ডুই এখন অনেক বড় হয়ে গেছে। আজকে তার গ্র্যাজুয়েশনের শেষ দিন। তাই স্টেজে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কথা বলে, যেমন তার নানিকে ধন্যবাদ জানায় তাকে ছোট থেকে এই পর্যন্ত আনার জন্য, আর বিভিন্ন ধরনের কথা কয়। মূল কথা মুভিটি শেষ। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। আমি আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। গুড বাই।